সোহেল তাজ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করেছেন তো করেছেন, গর্বের সাথে সেই খবর আবার প্রফেসর ইউনূস নিজে প্রচার করছেন, সরকারের লোকজন ঢালাওভাবে প্রচার করছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এটা পরিকল্পিত, বিশেষ উদ্দেশ্যে এই কাজ করা হচ্ছে। সোহেল তাজকে সবাই চেনেন, সাবেক আওয়ামী লীগ নেতা, যাকে অনেকে বডি সোহেল বলে, এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শেখ মুজিবের ঘনিষ্ঠ সহচর। এবং এই সোহেল তাজের আরো অনেক পরিচয় আছে, তাজউদ্দিন আহমেদের ছেলে। সোহেল তাজের একটা বিশেষ পরিচয় হচ্ছে আওয়ামী লীগের চরম দুঃসময় ৭৫ 15 আগস্টের পরে সোহেল তাজ এবং তার মা সোহেল তাজ এবং তার মা আওয়ামী লীগকে পুনর্গঠিত করেছিলেন, তারপরে আবার শেখ পরিবারের কাছে নেতৃত্ব তুলে দিয়েছিলেন। এই কারণে আমরা সোহেল তাজকে ক্রিটিক্যালি দেখি। যদিও ইদানিং আওয়ামী লীগের লোকজন সোহেল তাজকে তো সবাই বডি সোহেল বলেই তুচ্ছ তাচ্ছিল্য করে, আসলে এই তাজউদ্দিন জোহরা তাজউদ্দিনের সন্তান কিনা সেই প্রশ্নও করে, যে পালিত সন্তান নানান কিছু। এটা মানে আওয়ামী লীগের একটা বিদ্বেষ আছে তার প্রতি, একটা অংশের। এখানে খবর মাননীয় প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ, সেখান থেকে প্রচার করা হচ্ছে। শফিকুল আলম প্রেস সচিব, সেখান থেকে প্রচার করা হচ্ছে। শফিকুল আলম সর্বপ্রথম ফেসবুক পোস্ট দিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ। তাজউদ্দিন পরিবারকে এত গ্লোরিফাই কেন করা হচ্ছে? প্রেস রিলিজ আকারে সেটা প্রচার করছে সরকার। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন তাজউদ্দিন পরিবার। এটা থেকে বোঝা যায় যে এই সাক্ষাৎটা সোহেল তাজদের উদ্যোগে হয়েছে, রাইট? কিন্তু এর মধ্যে যে রহস্য লুকিয়ে আছে আমি আসছি সেদিকে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন তাজউদ্দিনের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমেদ এবং পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ। এরা দুইজনেই একদম পোস্টেড আওয়ামী লীগ নেতা ছিলেন। এ সময় শারমিন আহমেদের লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইয়ের একটি কপি প্রদান করেছেন প্রধান উপদেষ্টাকে। উপহার দেন। এই নেতা ও পিতা এই বইয়ের মধ্যে শেখ মুজিবের কিছু সমালোচনাও আছে, কিন্তু তারপর আওয়ামী মহলে বইটা কিন্তু মোটামুটি সমাদৃত। দর্শক, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে সেম নিউজ প্রচার করা হচ্ছে। এটা সম্ভবত প্রেস সচিবের চালান। এখন দেখেন দুইটা বিষয়, যে সোহেল তাজ সর্বশেষ আওয়ামী মন্ত্রী ছিলেন না, কিন্তু 2008 সালের যে সাজানো সংসদ এবং বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে তিনি জানেন, এরকম ভয়ঙ্কর অভিযোগ আছে সোহেল তাজের বিরুদ্ধে। সেই সোহেল তাজ স্বাভাবিকভাবে যেহেতু 24-এর গণহত্যার সাথে জড়িত নয়, তাকে রাস্তাঘাটে পেলে যে ছাত্র জনতা বা বিপ্লবীরা মব করবে, বিষয়টা এরকম নয়। তো সেই সোহেল তাজের আগেও আমরা দেখেছি যিনি পদযাত্রা করেছেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন, প্রধান উপদেষ্টা তাকে ফোন করে আশ্বস্ত করেছেন, এরকম কিছু বিষয় আমরা দেখেছি। আর সোহেল তাজের মতো লোক যেহেতু সাবেক মন্ত্রী বা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের ছেলে, সেই কারণে সোহেল তাজ যদি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যান, তাহলে তাকে অ্যাক্সেস দেয়া যেতে পারে, পরিস্থিতির শিকার হয়ে অনিচ্ছা সত্ত্বেও অ্যাক্সেস দিতে পারে। কিন্তু সেরকম হলে সোহেল তাজ ফেসবুকে প্রচার আমি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত করেনি। সোহেল তাজরা প্রচার করার আগে শফিকুল আলম প্রধান উপদেষ্টা নিজে প্রচার করছেন। এর মানে কি বোঝা গেল? যে এক মহান লোকের সাথে বৈঠক করে ইউনূস এবং এই সরকার গর্বিত যে সোহেল তাজ আমাদের কাছে এসেছে, আমরা গর্বিত। বিষয়টা এইভাবেই প্রেজেন্ট করেছে। সোশ্যাল মিডিয়া অলরেডি সমালোচনা শুরু হয়েছে যে এরা আওয়ামী পরিবারের মুজিববাদী এবং তাদের অনেক ব্যাড রেকর্ডও আছে, যদিও তুলনামূলকভাবে আওয়ামী লীগের মধ্যে তারা ভালো। এখন দুইটা বিষয়, একটা হচ্ছে যে সরকার এটাকে গ্লোরিয়াসলি প্রচার করছে আনন্দের সাথে, রহস্যজনক। আরেকটা হচ্ছে সোহেল তাজ ইদানিং এনসিপির পক্ষে বলছেন। আরেকটা বিষয় হচ্ছে যে এনসিপির কনসেন্ট ছাড়া সোহেল তাজের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন, এটা হতে পারতো না। এনসিপির কনসেন্ট ছাড়া বিএনপির কথা অনেক কিছুই করে সরকার, কিন্তু এই আওয়ামী লীগের একজন সাবেক প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করবে সরকার, তাহলে এনসিপির লোকজন তো তার বিরুদ্ধে মব করার কথা। এই ভয় সরকার আছে যে এনসিপির লোকজন কিনা রাস্তাঘাটে ওকে ধোলাই দেয়, কিন্তু না, এনসিপির কনসেন্ট আছে এখানে। তাহলে কেন এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে? আমি মনে করি যে এনসিপি এবং ডক্টর ইউনূসের সোহেল তাজকে নিয়ে বিরাট পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা হচ্ছে যে বাংলাদেশে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান বা মুজিববাদী বয়ান এস্টাবলিশড,
এখন মুক্তিযুদ্ধকে তো আর বাদ দেওয়া যাবে না। মুক্তিযুদ্ধে বাংলাদেশের একটা বাস্তবতা, আমরা ভূখণ্ড পেয়েছি। প্রকৃত স্বাধীনতা 71 সালে না পেলেও আমরা ভূখণ্ড তো পেয়েছি। সেই ভূখণ্ড পাওয়াটা সবচেয়ে বড়। তারপরে আমরা রাজনৈতিক স্বাধীনতা 2024-এ পেয়েছি, দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এখন 1971-কে বাদ দেওয়া যাবে না বাংলাদেশ থেকে। আবার 71 পুরোপুরি মুজিববাদী, এই জায়গাটায় মুজিবকে বা আওয়ামী ন্যারেটিভ বাদ দিয়ে মুক্তিযুদ্ধের আরেকটা প্রকৃত ইতিহাস বা বয়ান সামনে আনতে তাজউদ্দিন আহমেদকে লাগবে, সোহেল তাজদের লাগবে। নইলে কিছুতেই আপনি মুক্তিযুদ্ধের মুজিববাদী বয়ানের বাইরে গিয়ে কোনো বয়ান তৈরি করতে পারবেন না। বিএনপির মাধ্যমে কোনো বয়ান তৈরি করবেন না। বিএনপি তো মুক্তিযুদ্ধের সময় ছিলই না, বিএনপি রাজাকারদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। অল্প 2-1 জন মুক্তিযোদ্ধা ছিল, জিয়াউর রহমান সহ। মূল পয়েন্টে বিএনপিতে ছিল রাজাকার। বিএনপি একটা রাজাকার পার্টি ছিল, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হতো রাজাকাররা। অর্থাৎ বিএনপির পক্ষে মুক্তিযুদ্ধ ব্যবসা করা বা 71 নিয়ে কোনো ন্যারেটিভ নির্মাণ করা বা মুজিববাদের অল্টারনেটিভ কোনো বয়ান হাজির করা এটা সম্ভব নয়। অর্থাৎ মুজিববাদকে বাদ দিয়ে যদি বা মুজিববাদকে অতিরঞ্জিত যে করা হয়েছে এটার কাউন্টার প্রকৃত ইতিহাস যদি রচনা করতে হয় বা ন্যারেটিভ যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হয়, আপনাকে মাস্ট এই তাজউদ্দিন পরিবার বা তাজউদ্দিনদের লাগবে। মুজিবের বিকল্প হিসেবে তাজউদ্দিন, নজরুল ইসলাম এদেরকে দাঁড় করাতেই হবে। সরকার মনে হয় এটা চাচ্ছে, এটা পজিটিভ, এটা খারাপ না। সোহেল তাজের সাথে দেখা করে এত গর্বিত কেন? গর্বিত মূলত এই কারণে যে সরকার মুজিববাদ বা মুজিবকে যে গড বানানো হয়েছে মুক্তিযুদ্ধের, এটার বিপরীতে একটা সঠিক ইতিহাস রচনা করতে চায়। সোহেল তাজ হয়তো বা রাজি হয়েছে যে না, সোহেল তাজ আওয়ামী লীগের সাথে একদম নাই, শেখ মুজিবের পরিবর্তে হিরো হবে তাজউদ্দিন। এই প্রস্তাবে হয়তোবা সোহেল তাজ রাজি হয়েছে, এই কারণে এই বৈঠকের ঘটনা ঘটেছে। আর এনসিপিও এটাই চায়। এনসিপি মুজিববাদে যদি তাজউদ্দিন, এমনকি সোহেল তাজরাও এনসিপিতে আসে, কোনো আপত্তি নেই। আর মুক্তিযুদ্ধে বয়ান এটা লাগবে। এনসিপি 71 নিয়েও রাজনীতি করবে, 24 নিয়েও রাজনীতি করবে। 71 নিয়ে জামাত বিরোধিতা করবে, 24 নিজেদের করে রাখবে। এনসিপি উইল বি নেক্সট আওয়ামী লীগ, চেতনাগত ভাবে, চেতনা ব্যবসার দিক থেকে এনসিপির অনেক ভালো দিক বা পক্ষে আছে, ঠিক আছে, কিন্তু এই কাজ তারা করবে। এ কারণে মুজিববাদকে বাদ দিয়ে সোহেল তাজ বা তাজউদ্দিন পরিবারকে সামনে আনতে এনসিপিও রাজি। এটা করতে হবে, এটা গুড, এটা খারাপ না। সোহেল তাজ ইদানিং ফেসবুকে যে পোস্ট দিচ্ছেন, আওয়ামী মহলে এটা নিয়ে তোলপাড়। সোহেল তাজের 2টা পোস্ট আমি মনে করি গত 16 জুলাই 2024 গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নাহিদ, সার্জিস, হাসনাত যারা নেতাদের হত্যার একটা হীন চেষ্টা। আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন। তাহলে স্পষ্ট হয়ে গেল যে হাসিনাকে ডেভিল রানী বলছেন, মানে হাসিনা, মুজিববাদ এইগুলোর সাথে আর কোনোদিন কোনো সম্পর্ক সোহেল তাজের হবে না, এটা ক্লিয়ার। যদিও সোহেল তাজের সাথে হাসিনার বিরোধ অনেক আগে থেকে। এখন ডেভিল রানী বলার পর শেখ পরিবারের সাথে আর সোহেল তাজদের কোনো সম্পর্ক হবে না। এখানে সোহেল তাজরা আওয়ামী লীগের এই মুজিববাদী পরিবার, শেখ পরিবার বাদ দিয়ে প্রকৃত মুক্তিযুদ্ধপন্থী অল্টারনেটিভ শেখ হাসিনা বা শেখ মুজিবের একটা বয়ান দাঁড় করাতে চাচ্ছে এবং এনসিপির পক্ষে বলছে। এনসিপিতেও জয়েন করতে পারে, 71-এর চেতনা নেই হতে পারে। গোপালগঞ্জ এনসিপি নেতাকর্মীদের উপর হামলা ন্যাক্কারজনক তীব্র নিন্দা জানাচ্ছি। সোহেল তাজের এর আগের পোস্ট, তার আগের পোস্ট, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আওয়ামী লীগের লোকজন তেলে বেগুনে জ্বলে উঠছে এই পোস্ট দেখে। তো দর্শক, এগুলো থেকে স্পষ্ট যে আসলে সরকার সোহেল তাজের সাথে যে মিটিং করেছে এটা পরিকল্পিত, ঠান্ডা মাথায়, এবং এটা মুক্তিযুদ্ধের নয়া বয়ান বা মুজিবকে গড যে করা হয়েছে এটার বিপরীতে একটা বয়ান হাজির করার। এবং এনসিপিও ঠান্ডা মাথায় এটা মেনে নিচ্ছে। এজন্য দেখবেন যে এনসিপি 2-1 জনে ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টা সোহেল তাজের এই বৈঠকের বিরুদ্ধে ফেসবুক পোস্ট বা প্রতিক্রিয়া জানালো, ওভারঅল তারা সিরিয়াস হবে না। এটা যদি এনসিপির কনসার্নের বাইরে হতো তাহলে বললাম না যে সোহেল তাজের উপর মপ করতো, ও কোন জায়গা জিম করে আর কোন জায়গা জিম করে এটা ধরে আনতো। আর সোহেল তাজ এই প্রস্তাবে কেন রাজি হয়েছেন যে মুজিব বিরোধী, এর আগে জোহরা তাজউদ্দিন আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করে শেখ পরিবারের প্রতি আনুগত্য দেখিয়েছিলেন, সেই সোহেল তাজ এখন কেন ডেভিল রানী বলছেন হাসিনাকে? এর কারণ সোহেল তাজের সাথে এমনিতেই বিরোধ আছে, এক। দ্বিতীয় হচ্ছে যে যদি সুযোগ পায় যে মুজিব ফ্যামিলির চাইতেও গ্লোরিয়াস কিছু হবে তাজ পরিবার, শেখ হাসিনার চাইতেও বড় কিছু, অ্যাটলিস্ট 71 বিবেচনায় ক্ষমতায় না যেতে পারে, অ্যাটলিস্ট 71 কেন্দ্রিক হিরো এই তাজ পরিবার হবে শেখ পরিবারের বিপরীতে, এই সুযোগ কেন নিবে না? এই সুযোগ নিয়েছে, উভয়ের স্বার্থ মিলে গিয়েছে বলেই ঘটনা ঘটেছে। তো বিষয়টা ওভারঅল এরকম নেগেটিভ না। এনসিপির রাজনীতি, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলামদের রাজনীতি ঘুরে গেছে, তাদের রাজনীতি বাংলাদেশে দাঁড়িয়ে গেছে। গোপালগঞ্জের ঘটনা তাদের রাজনীতি গিয়ার আপ করেছে, এক্সিলারেট করেছে। গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলার আগে এনসিপি যে কাভারেজ পেত, জনগণের যে আগ্রহ ছিল তার সেটা কয়েক গুণ বেড়ে গেছে। এখন যেখানে যায় গণজোয়ার, হ্যাঁ, জুলাইকে কেন্দ্র করে তারা যেখানে যেহেতু গণজোয়ার, কিন্তু গোপালগঞ্জের ঘটনার পর এটা আরো বেড়ে গেছে এবং সাধারণ জনগণের একটা সিম্পিতি, সমর্থন।
অবশ্য জামাত শিবিরের যে আবেগ বা এনসিপির উপর হামলার প্রতিবাদ করতে যে তারা রাজপথে যে মিছিল করেছে, ইনস্ট্যান্ট মেশিন ঘোষিত কর্মসূচি, সিনিয়র নেতারা যেভাবে নেমে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যেভাবে রাজপথে নেমেছে, এই সব বিষয়গুলো এবং সোশ্যাল মিডিয়া যেভাবে জামাত শিবির লোকজন এনসিপির পক্ষে প্রচারণা চালিয়েছে, এতেও এনসিপির জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে গেছে। এর মানে রাজনীতি দাঁড়িয়ে গেছে, এটা ওরা বলছে যে গোপালগঞ্জের ঘটনা এনসিপিকে আরো শক্তিশালী করেছে। রাইট, মানে মানুষ বুঝেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধের প্রধান শক্তি এখন এনসিপি, এবং আওয়ামী লীগকে কখনো এনসিপি ফিরতে দেবে না। জিয়াউর রহমান যেটা পারেননি গোপালগঞ্জে যেতে, এরশাদ পারেননি, সেটা হাসমাত্রা পেরেছে এবং ঘটনা ঘটিয়ে দিয়ে এসেছে, প্রোগ্রাম করে এসেছে, যেটা জিয়াউর রহমান হেলিকপ্টারে করে পালিয়ে গিয়েছিলেন। এইটা এনসিপি করছে। এর ফলে এনসিপির প্রতি জনগণের সমর্থন বেড়ে গেছে। তো দর্শক, এখন ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, বিভিন্ন জায়গায় এনসিপির নেতৃবৃন্দ পদযাত্রা করছে, সমাবেশ করছে, সেখান থেকে নানান বার্তা দিচ্ছে। নাহিদ ইসলামদের সর্বশেষ একটা বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এটা ব্যাখ্যার দাবি রাখে। সামনে আরেকটি লড়াই আসছে। গোপালগঞ্জে হামলা হয়েছে, কিন্তু আরো 10 জায়গায় হামলা হলো আমাদের দমন করা যাবে না। নাহিদ ইসলাম মানে হামলা টামলা করে এদের কিছু করা যাবে না, এটা ঠিক, কারণ হাসিনাই পারেনি কিছু করতে, আর কে কি পারবে? হাসিনা পালিয়েছে, অতএব এনসিপি কে থামানোর মতো কেউ নেই, এবং ওরাও আদম্য তরুণ, এই তারুণ্যের শক্তিকে থামানো যায় না। আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে আসলেই এদেশের তরুণ প্রজন্ম, ডিসাইডিং ভোটার্স, তারা এনসিপি কে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমার সাথে অনেকেরই কথা হয়, অনেকে বলে যে না, এরা আসলে এনসিপি কে কিচ্ছু রাজনীতি বুঝে না, ওই হাসমাত্রা আছে, এনসিপি কে ভালো লাগে ভোট দিবে। এই সংখ্যাটা প্রচুর। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। তো দর্শক, সামনে আরেকটি লড়াই আসছে। এর অর্থ হচ্ছে আগামী 3 আগস্ট থেকে, 3 আগস্টের মধ্যে যদি জুলাই সনদ পাওয়া না যায়, 3 আগস্ট থেকে রাজনীতির চূড়ান্ত হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, এনসিপি করে দিবে। এটা স্টার্ট হবে রাষ্ট্রপতি চুপ্পুকে ঘাট ধরে বঙ্গভবন থেকে বের করার মধ্য দিয়ে। এর মানে এনসিপি এই সরকারকে বিপ্লবী সরকারে রূপান্তরিত করবে। এটা ইম্পর্টেন্ট। এই সরকারকে বিপ্লবী সরকারে রূপান্তরিত করবে। তো দর্শক, সামনে আরেকটি লড়াই আসছে। এর মানে 3 আগস্টের পর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি হতে পারে বঙ্গভবনের সামনে অথবা অন্য কোথাও, কিংবা যমুনার সামনে যে জুলাই সনদ দিতে হবে, অথবা জুলাই সনদ নিজেরাই ডিক্লেয়ার করে বলবে এটাকে এখন সরকারকে বাস্তবায়ন করতে হবে, নইলে আমরা এখান থেকে উঠবো না। যেভাবে শাহবাগে অবস্থান নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায় করেছিল, এবং জামাত চরমোনাই এই এনসিপি কিভাবে সমর্থন করে তা তো দেখেছেন। জামাত ইসলামী দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছে, সিনিয়র নেতারা নেমে গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনস্ট্যান্ট বিক্ষোভ করেছে। জামাত চরমোনাইয়ের মেথোডোলজি এখন এক, এনসিপির বিষয়ে দৃষ্টিভঙ্গি, হেল্পের ধরন প্রায় এক, তবে জামাত বড়, তাদেরটা দৃশ্যমান বেশি হয়, এই কিন্তু ফিলোসফি কিন্তু এক। এখন দেখবেন সে আওয়ামী লীগ নিষিদ্ধের মতো ঘটনাই ঘটবে। এর 3 আগস্টের মধ্যে যদি দফা না হয়, তাহলে সরকার এনসিপি 3 আগস্ট থেকেই রাজপথে অবস্থান বা এগুলো শুরু করে দিবে। এখন সেটা 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ লাগতে পারে চূড়ান্ত ফল পেতে, কিন্তু ফল নিয়ে ঘরে ফিরবে। তার আগ পর্যন্ত অবস্থান লাগাতার, এটাই হবে। মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। নাহিদ ইসলামের অর্থ কি? মুজিববাদ শেষ হওয়া মানে কি? মুজিববাদ শেষ হওয়ার নানান ধরন আছে। গ্রামে গঞ্জে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগ করবে না এটা নিশ্চিত করা, কোনো কার্যক্রম থাকবে না, এটা তো আছে। তার বাহিরেও মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। এর একটা দিক হচ্ছে যে মুজিববাদী যে সংবিধান, এটা বাতিল করতে হবে। মুজিববাদী সংবিধান এটা থাকবে না, জুলাই সনদ হতে হবে। জুলাই সনদ ছাড়া বাংলাদেশে কোনো হিসাব নিকাশ, কোনো কথাবার্তা এগুলো চলবে না, রাজনীতির কোনো অ্যাডভান্সমেন্ট হবে না। আর জুলাই সনদের অনেক দিক আছে, জুলাই সনদের ব্যাখ্যা বুঝতে হবে। এটার একটা দিক হচ্ছে জুলাই সনদ মানে এই সরকার অনেক শক্তিশালী হবে, কারণ তখন এই সরকারের বৈধতার ভিত্তি হবে জুলাই সনদ, এবং এই সরকার জুলাই সনদের ভিত্তিতেই পরিচালিত হবে। তখন তাদের চরিত্র হবে বিপ্লবী চরিত্র।
তখন তারা অনেক কিছুই করতে পারবে যেটা এখনো পারে না। রাজনৈতিক দলগুলোর কাছে জিজ্ঞেস করা লাগে অনেক কিছু, কিন্তু জুলাই সনদ হলে এটা লাগবে না। এই দিকটাই নাহিদ ইসলামরা জোর দিচ্ছে। এর মানে রাজনীতির হিসাব নিকাশ, দেশের চিত্র, সরকারের চরিত্র অনেক কিছু 5 আগস্টের পর পাল্টে যেতে পারে। ঘটনা শুরু হবে 3 আগস্ট থেকে। ঢাকায় লোকে লোকারণ্য হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে মামলা মামলা তো অবশ্যই দিচ্ছে না, হামলা করে, মামলা দেওয়ার সাহস কারণেই হামলা করে দমন করা যাবে না মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ নির্মাণে সামনে আরেকটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে। মুন্সিগঞ্জের জুলাই পদযাত্রা এসব কথা বলেন তিনি। এই সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতেরও দাবি জানান তিনি। এখন প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত, এটা জামাতেরও দাবি, এটা নিয়ে জামাত কথা বলছে। নতুন বাংলাদেশ নির্মাণের লড়াইয়ে মুন্সিগঞ্জবাসীকে পাশে চান জানিয়ে নাহিদ ইসলাম, গোপালগঞ্জে হামলা হয়েছে, কিন্তু আরো 10 জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না। মুন্সিগঞ্জে নদী ভাঙন, অবৈধ বালু উত্তোলন সহ নানান অনিয়ম বন্ধে কাজ করা অবদান। এখানে একটা বিষয় যে এরা যেখানেই যান সেখানেই একটা ঘটনা ঘটিয়ে আসে। রাস্তাঘাট ভালো না, ফেসবুক পোস্ট দেন যে রাস্তা হতে হবে, সরকার নড়ে চড়ে বসে। ক্ষমতা আসার আগেই তো এরা কাজ করছে। এটা সামাজিক প্রভাব, সোশ্যাল ক্যাপিটাল আছে। এই যে এদের ফেসবুক পোস্টে সরকার নড়ে চড়ে বসে, এটা ওদের অর্জন, ইটস পজিটিভ, এটা মোটেও নেগেটিভ না। ওটা কেন হয়েছে ওদের এত গুরুত্ব? কারণ ওরা জুলাইতে জীবন বাজি রেখে হাসিনা পতন ঘটেছে। ওদের রক্তের ফলে প্রতিষ্ঠিত এই নতুন বাংলাদেশ, ওরাই স্বাধীনতা এনে দিয়েছে। অতএব এটা হবে, এটা হওয়া উচিত। নদী ভাঙন, রাস্তাঘাট খারাপ, নানান কিছুর বিরুদ্ধে কথা বলছেন। তাসনিম যারা রাজবাড়ি যাচ্ছেন, রাজবাড়ি মানুষের একটা আগ্রহ, মানে আসলে তরুণ প্রজন্ম সত্যি জেগে উঠছে। তরুণ প্রজন্মের একটা আগ্রহ তৈরি করতে পেরেছে, যেটা এমনকি জামাতও যেটা পারবে না। সাধারণ জেনজি যারা ধর্ম, রাজনীতি বা এইসব জটিলতা বুঝে না বা বুঝতে যাবে না, আদর্শ, তারা এনসিপিকে সমর্থন করবে। তাদের সমর্থনটাই হবে আগামীর রাজনীতিতে বা ক্ষমতায় যাওয়া না যাওয়ার মানদণ্ড। অতএব এনসিপি এখন বড় কিছু, তারা ভবিষ্যতে ক্ষমতায় যাবে এবং 3 আগস্ট রাজনীতির চাবিকাঠি তাদের হাতে। 3 আগস্ট দেখবেন যে এরা কি করছে। নতুন বাংলাদেশের অনেক ধাপ 3 আগস্টের পর থেকে আমরা দেখতে পাবো। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। জিয়াউর রহমান এরশাদ যা পারেনি, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামরা তা করে দেখিয়েছে। পুরো জাতির অবাক হওয়ার কথা না, পুরো বিশ্বের অবাক হওয়ার কথা। ওরা কি করেছে, কি দেখিয়েছে, জাস্ট ইমাজিন। দর্শক, গোপালগঞ্জে ঢুকে গোপালগঞ্জবাসীকে নাড়া দিয়ে ইতিহাস সৃষ্টি করে এসেছে হাসনাত আব্দুল্লাহরা। আমি আসছি বিস্তারিত। এরপর সেকেন্ড গোপালগঞ্জ বলা হয় বাংলাদেশের ফরিদপুরকে। সেই ফরিদপুরে এনসিপির যে গণজোয়ার, সেই ফরিদপুরে তোলপাড় সৃষ্টি করে এসেছে হাসনাত আব্দুল্লাহরা, নাহিদ ইসলামরা, এনসিপিরা। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ফরিদপুরের রাজপথ এই স্লোগানে প্রকম্পিত। জনগণের উপচে পড়া ভিড়, বিশাল জনস্রোত এনসিপির ফরিদপুরের মাটিতে। এর আগে রাজবাড়িতে, মাদারীপুরও হবে, সব জায়গায় হবে। তো গোপালগঞ্জ, ফরিদপুর, ওগুলো একই ছিল একসময়, একই। ফরিদপুরের সে নিক্সন চৌধুরী, আরো কত কিছু আওয়ামী পান্ডারা বা হাসিনার আত্মীয় স্বজন একটা বড় অংশই ফরিদপুরের। ফরিদপুর মানে এই যে বললাম যে দ্বিতীয় গোপালগঞ্জ বলা হয়। তো গোপালগঞ্জে কালকে এক ঘটনা ঘটিয়ে আসে, আবার সেই গোপালগঞ্জের কাছে, আপনি যারা জানেন না তাদেরকে বলছি, গোপালগঞ্জের গতকালকে ঘটনার সময় ফরিদপুর, মাদারীপুর বিভিন্ন জায়গায় রাস্তা আটকাতে আওয়ামী লীগের কিছু পান্ডারা নেমেছিল। সেই ফরিদপুরে আজকে নাহিদরা যা দেখিয়েছে অবিস্মরণীয়। আমি যেটা বলেছি যে গোপালগঞ্জের সবচাইতে জনপ্রিয় দল হবে এনসিপি অতি শীঘ্র। এই আওয়ামী লীগের লোকজনেই এক পর্যায়ে যখন দেখবে যে না, হাসিনার কথা শুনে কোনো লাভ নেই, আওয়ামী লীগের কোনোদিন ফিরতে পারবে না, যারা অপরাধী তাদের বিচার হবে, কিন্তু যারা অপরাধী না তারা দল চেঞ্জ করবে। সংখ্যালঘুরা, যারা নিরীহ গরিব, হ্যাঁ আওয়ামী লীগের ভোটার ছিল, এখন তারা এনসিপির ভোটার হবে। এনসিপি গোপালগঞ্জ, ফরিদপুর বা আওয়ামী অধ্যুষিত এলাকাগুলোতে রাজত্ব কায়েম করবে। আমি এটাও বলেছি যে এনসিপির মূল
রিক্রুটমেন্ট হাব হবে আওয়ামী লীগ। যেমন জামাতের জনশক্তি রিক্রুট হয় শিবির থেকে, সেরকম এনসিপির জনশক্তি রিক্রুট হবে আওয়ামী লীগ থেকে। যেহেতু আওয়ামী লীগ থাকবে না, আর আওয়ামী লীগ একটা বড় দল, বাংলাদেশ সবচেয়ে বড় দল ছিল, এজন্য আওয়ামী লীগের লোকজনকে কোনো না কোনো দল করতে হবে, বা বিশাল একটা জনগোষ্ঠী আছে, অনিবার্যভাবেই নানান হিসাব নিকাশ মিলে যাওয়ায় তারা এনসিপি কে বেছে নেবে। এটা ৭১ সালেও এই সেম ঘটনা ঘটেছিল। যারা মুসলিম লীগ করত এই পশ্চিম পাকিস্তান অংশে, পূর্ব পাকিস্তান অংশে, তারা বেশিরভাগই কিন্তু আওয়ামী লীগই করেছে। তারপরে জিয়াউর রহমান এরশাদের সময় কেউ কেউ বিএনপি জাতীয় পার্টি করেছে, কিন্তু বেসিক্যালি তারা আওয়ামী লীগ করেছে। অথচ মুসলিম লীগ আওয়ামী লীগ সম্পূর্ণ বিপরীত মেরুর দল, কিন্তু তারা সেটা করেছে। এই জন্যে গোপালগঞ্জের পতনে এনসিপির হাতে হবে, এবং ওই গোপালগঞ্জের আওয়ামী লীগরা একটা পর্যায়ে এসে রিকনসিলিয়েশনের পর বা ট্রুথ কমিশনের পর, যেভাবে হোক না কেন, পরিশুদ্ধ হয়ে হোক, এরা এনসিপি করবে। তো দর্শক, এনসিপি যা করেছে গোপালগঞ্জ এবং গোপালগঞ্জের আশেপাশে ফরিদপুরে, এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং হোসেন মোহাম্মদ এরশাদও পারেনি। আজকে বিএনপির লোকজন ট্রল করছে যে ওরা সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে আশ্রয় নিয়ে নিরাপদ আশ্রয় এসেছে। আমরা জানতাম না, আপনারাও জানতেন না, এখন জানবেন, আমি জানাচ্ছি। জিয়াউর রহমান গোপালগঞ্জে যেতে পারেননি, গিয়েছিলেন তোপের মুখে, পালিয়ে আসতে হয়েছে আকাশ পথে। ওরা তো আর আকাশ পথে হেলিকপ্টার আসেনি, ওরা ট্যাঙ্কে এসেছে। জিয়াউর রহমানের চাইতে বেশি সাহসিকতা দেখিয়েছে, এরশাদ চেষ্টা করেছিলেন, পারেননি। তা গোপালগঞ্জ ওটা আওয়ামী লীগ, গোপালগঞ্জ ওই যে শিবির নেতা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ এটা অনেকটা ভারতের একটা অঙ্গরাজ্যের মতো মনে হয়। ইতিহাসে কেউ ওখানে ঢুকতে পারেনি। আপনি চিন্তা করছেন যে কোন পর্যায়ে গিয়েছিল। তো দর্শক, এখানে একটা, এটা আমরা জানতাম না, লেখাটা ভাইরাল হয়েছে। সময়টা ছিল 1978 সাল। আমি এটা পেয়েছি মীর জাহান নামের একজন বিখ্যাত অ্যাক্টিভিস্ট, জনপ্রিয় একজন অ্যাক্টিভিস্ট, পশ্চিমা কোনো একটা দেশে থাকেন, আমি জানি না তার সম্পর্কে, তবে তার লেখা আমি নিয়মিত পড়ি। উঁচু মাপের লেখক এবং সাহসী অনলাইন অ্যাক্টিভিস্ট, জনগণের পক্ষের অ্যাক্টিভিস্ট, আধিপত্যবাদের বিরুদ্ধে, যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি লেখেন, বোল্ড ভয়েস। তিনি জামাতকেও ছাড় দেন না, বিএনপিকেও ছাড় দেন না। আবার জামাতের সাথে কেউ অন্যায় করলে তার প্রতিবাদ করেন, বিএনপির সাথে কেউ বাড়াবাড়ি করলে সেটারও প্রতিবাদ করেন। পিওর দেশপ্রেমিক অ্যাক্টিভিস্ট, এদের যদি তালিকা করা হয়, যারা আসলে কোনো দলের দালালি করেন না, জনগণের হক আদায় করেন, তার মধ্যে এই মীর জাহান একজন পড়বে। আমি কিন্তু তাকে জানি না, চিনি না, কোন দেশে, ফ্রান্সে থাকেন না ইংল্যান্ডে থাকেন, আমি একদম জানি না। তবে পশ্চিমে কোনো দেশে থাকেন, তার ফেসবুক পোস্ট থেকে আমি ধারণা করছি। আমি নিয়মিত তার লেখা পড়ি, তার ফেসবুক থেকে, যদিও লেখাটা হয়তো বা তার নয়, তিনি নিজেই অন্য কারো রেফারেন্স দিয়েছেন, কিন্তু তার থেকে আমি পেয়েছি। সম্ভবত ASM চৌধুরী বা এরকম নামের কোনো একজন ব্যক্তি, তাকেও আমি চিনি না লেখাটা, তবে লেখাটা সঠিক মনে হয়েছে। মোটামুটি একটু খোঁজ খবর নিয়ে বা মন্তব্য করে পড়ে যেটা বোঝার চেষ্টা করেছি। সময়টা ছিল 1978 সাল। নির্বাচনী প্রচারে প্রেসিডেন্ট জিয়াউর রহমান গিয়েছিলেন গোপালগঞ্জে, কিন্তু গোপালগঞ্জ তাকে স্বাগত জানায়নি। মঞ্চে ওঠার আগেই স্থানীয় জনগণের তীব্র প্রতিক্রিয়া ও প্রতিরোধের মুখোমুখি হন তিনি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তাকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাৎক্ষণিকভাবে খুলনায় সরিয়ে নেওয়া হয়। এই ঘটনা তখন সামরিক বাহিনীর মধ্যেও চাঞ্চল্যের জন্ম দেয়। বিএনপির ছাত্রীগুলো এখন কি বলবে, যারা হাসনাতদের ট্যাঙ্কে আসা নিয়ে ট্রল করেছে? জিয়াউর রহমান তো সামরিক হেলিকপ্টারে হাসিনার মতো পালিয়েছিলেন, তো এটা বলতে পারে না? এখন কি বলবে? তো ভেবেছিল যে জনগণ কিছু বুঝে না, তো জনগণ যে শিক্ষিত, তারা যে জিয়াউর রহমান কি করেছেন এটা খুঁজে বের করতে পারে। দেখলেন তো, স্বৈরশাসক এইচএম এরশাদ চেয়েছেন গোপালগঞ্জ ঢুকতে। পুরো রাষ্ট্রযন্ত্র এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও তিনি গোপালগঞ্জ ঢোকার সাহস পাননি, চেষ্টা করেও সফল হননি। গাড়ি ঘুরিয়ে দেওয়া হয় নিরাপত্তা বেষ্টনী করে। গোপালগঞ্জ আওয়ামী লীগ ছাড়া সবার জন্য ছিল এক অদৃশ্য দেওয়াল। এখন দেখছি সেই জায়গায় হাসনাত আব্দুল্লাহ
একটি লাঠি হাতে বোখরা সাপের মতো ফোঁস করতে করতে বারবার এগিয়ে যাচ্ছে। এটা ইতিহাসের মানে বাকি এটা ইতিহাসের নির্মম ব্যঙ্গ। যেখানে জিয়া ও এরশাদ গণরোষের গোপালগঞ্জ থেকে ফেরত যান, সেখানে তারুণ্যের শক্তি শোডাউন দিয়ে এসেছে, বক্তব্য দিয়ে এসেছে, পাল্টা প্রতিরোধ করে এসেছে, ওদের ডলা দিয়ে এসেছে, আবার যাওয়ার ঘোষণা দিচ্ছে এবং পাশে ফরিদপুর বিশাল সমাবেশ করে দেখিয়েছে। আর কি করবে? গোপালগঞ্জে ওই ফরিদপুরের মতো বিশাল পদযাত্রা হবে। এনসিপি কি কেউ আটকাতে পারবে না। আমি এনসিপি সমর্থক নই, আমি ক্লিয়ার বলছি। আমি কোনো দল করি না, কিন্তু আমি ভোট দিব দাঁড়িপাল্লায়, কারণ আমি দাঁড়িপাল্লার পক্ষে সরাসরি ভোট চাই। এটা গোপন করা কিছু নয়, এনসিপি নয়। কিন্তু এই এনসিপি কে কেউ ঠেকাতে পারবে না। এনসিপি বাংলাদেশে একদিন ক্ষমতায় যাবে, তাদের বিরোধিতা আমরা করব, কিন্তু এরা ক্ষমতায় যাবে, এটা অনিবার্য। তাহলে জিয়াউর রহমান এরশাদ যেটা পারেননি গোপালগঞ্জে, সেটাই হাসনাত আব্দুল্লাহরা করেছে। এজন্য অনেকে বলেন এটা বাড়াবাড়ি না। আমি শেখ মুজিব জিয়াউর রহমানকে দেখিনি, হাসনাত আব্দুল্লাহকে দেখেছি। আমি তারেক রহমানের চাইতে হাসনাত আব্দুল্লাহকে এমনিতেই উপরে স্থান দিই, সেটা অনেক আলোচনায় বলেছি।